ওই ভাঙা জায়গাটা আজও রয়েছে যেখানে ওই টোটো স্ট্যান্ডার এসে দাদার একটা পা ডান পাটার হাঁটুর উপর থেকে কাট আউট হয়ে যায়। ওরকম ধুতি পরা, মানে এরকম সাদা এরকম একটা ধুতি পরা, আঁচলটা ধরে এরকম ভাবে মাসিকে টান দিয়ে বলছে, তুমি এত রাত্রে এখানে কি করতে এসছো? কেন? পিন্টু তো আমাকে নিয়ে এলো। বলছি তুমি কি এখানে ছেলে খেলা করতে এসছো? হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকবার মিস্টিক নাইটস এর চ্যানেলে। এটা হচ্ছে আমাদের এপিসোড নাম্বার 18। আর যেরকম এর আগে আমি বলেছিলাম যে সৌরভ মুখার্জি যখন এর আগের এপিসোডে আসে, যে তার ফ্যামিলির সাথে বা তার সাথে ঘটা অনেক রকমের কাহিনী রয়েছে যেটা সে শোনাতে চায় আপনাদের সামনে। তো আজকে আবারও সেই এপিসোড নিয়ে কিন্তু চলে এসেছি। আপনারা আগের এপিসোডে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, তো আশা করি এই এপিসোডটাও আপনাদের ভালো লাগবে। আর অনেকজনকে আমরা দেখেছি যে তারা পুরো পডকাস্ট দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না। তো আগেই সাবস্ক্রাইবার বাটনটাকে কিন্তু ক্লিক করে দিন। যদি ভালো না লাগে পরে আপনি আনসাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর চ্যানেলে। আর যেরকম আগের এপিসোড যখন সৌরভ মুখার্জির সাথে হয়েছিল, আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ওর সাথে মাল্টিপল এপিসোড আসতে চলেছে, কারণ ওর জীবনে প্রচুর এরকম ঘটনা ঘটেছে। তো আবারও আসার জন্য ধন্যবাদ। আর আগের যে এপিসোডটি ছিল সেটাতে কিন্তু অডিয়েন্স প্রচন্ড বেশি ভালোবাসা দিয়েছে। তো কিরকম লাগছে? ভালোই লাগছে, মানে আমার সেরকম কোনো এক্সপেকটেশন ছিল না যে তোর অডিয়েন্সরা এরকম ভাবে তোর আমাদের ভিডিওটাকে সেরকম ভাবে দেখবে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালো লাগছে এবং চেষ্টা করব আরো ভালো করে আজকের এই এপিসোডটাকে কমপ্লিট করা। তো শুরু করা যাক। একদমই। আমার মনে হয় যদি ঘটনাটা সত্যি হয় আর খুব ডেপথে যায় তাহলে লোকেদের কিন্তু ভালোই লাগে। আর আমাদের এখানে আমরা সেইটাকে ফিল্টার করেই আনার চেষ্টা করছি যে ঘটনাগুলো যাতে সত্যি আর আরো বেটার হয়। তো আ তুই তাহলে শুরু কর তোর ১ম ঘটনা নিয়ে। আমার ১ম ঘটনা যদি বলি ২০০৩ সালে ঘটেছিল। তোকে আমি সেই ফার্স্ট এপিসোডে তোকে আমি আলাদা করে বলেছিলাম যে আমার মাসির সাথে এই জিনিসটা ঘটেছিল। তো ২০০৩ সালে আমার মাসির বাড়ি হচ্ছে তোর পূর্ব বর্ধমানের রসুলপুর নামক একটা জায়গা। ওখানে বিষ্ণুপুর নামে একটা খুব ছোট গ্রাম আছে। তো এই গ্রামে মাসির বাড়ি। তুই আজও যদি দেখিস ওই গ্রামে এখনো পর্যন্ত সেরকমভাবে লাইট বল বা সেরকমভাবে সেই কনস্ট্রাকশন এর যে কাজবাজগুলো হয় সেগুলো সেরকমভাবে এখনো পর্যন্ত তৈরি হয়নি। তো আমার মাসির ১ ছেলে, ১ মেয়ে আর মেসোমশাই তখন বেঁচে ছিলেন। তো দাদা ছোটবেলা থেকেই একটুখানি ধর অ বেশ পড়াশোনার মাধ্যম সবকিছু দিয়েই দাদা চেষ্টা করত নিজেকে তৈরি করা। কারণ বোন বাড়িতে রয়েছে। বোনের সব দায়-দায়িত্ব সবকিছু মাথায় তুলে নেওয়া বাড়ির বড় ছেলে হিসেবে। তো ২০০৩ সালে আমার মাসির পরিবারে একটা ঝড় আসে। যে ঝড়টা তার পুরো পরিবারটাকে তছনছ করে দেয়। দাদা ২০০৩ সালে দাদা খুব নাটক, আমি একটুখানি পরে বলছি জায়গাটা অডিয়েন্স তোমার পরে বলা হবে। যে সেটা হচ্ছে একটু দাদাকে আমি ইন্ট্রোডিউস করছি তো তাহলে বুঝতে তোর সুবিধা হবে। সেটা হচ্ছে দাদা খুব নাটক করতে ভালোবাসতো। কোনো থিয়েটার বল বা কোনো অন্যান্য জায়গায় খুব বল, সেগুলো দাদা খুব করতে ভালোবাসতো। গ্রামের যে সমস্ত দেখবি অনেক জায়গায় যে যাত্রা-ফাত্রাগুলো হতো, দাদা সেখানে পার্টিসিপেট করতো এবং সেখানে নানান রকম ক্যারেক্টারগুলোকে নিয়ে দাদা সেটাকে প্লে করতো। তো দাদার একটা নামডাক হয়েছিল সেই গ্রামে এবং সবাই তাকে চেনে তার পরিচিতি হিসেবে। তো ২০০৩ সালে দাদার একটা অপরচুনিটি আসে কলকাতাতে। তো দাদা সেখানে যাওয়ার জন্য পরিকল্পনা নেয় যে হ্যাঁ যাবো, সেখানে ইন্টারভিউ দেবো, সেখানে নিজের সমস্ত কিছু ডিটেইলস গুলো জমা দেবো। তো সেই বিষয়ে দাদা বিষ্ণুপুর থেকে, যে তোকে বললাম পূর্ব বর্ধমানের রসুলপুরে আমার মাসির বাড়ি। তো ওই রসুলপুরে দাদা স্টেশনে আসে এবং মাসি বলে, দেখ মা জিনিসটা তুই বুঝবি যখন কোনো নেগেটিভ কোনো জিনিস দেখবি তোর মধ্যে দিয়ে যদি কিছু আসে তখন দেখবি তোর ফ্যামিলির মধ্যে তোর মা দেখবি সবার আগে তোর রেকগনাইজ করতে পারবে যে তোর সাথে কিছু একটা খারাপ হতে পারে। তো সেরকম ভাবে হয়তো মাসির মধ্যে সেরকম কিছু একটা কাজ করেছে। তো মাসি বলেছিল আমি তোকে স্টেশনে ছাড়তে যাবি। দাদা বললো যে তুমি আবার কেন এতটা কষ্ট করে যাবে, আমি এখান থেকে তো একটুখানি চলে যাবো। তো মাসি জোরজবস্তি করেছিল এবং তারপরে যাওয়া হয়। তো সেই টাইমটাতে আজকের ডেটে দাঁড়িয়ে তুই যদি দেখিস যে রসুলপুর স্টেশন বল বা আদার্স ওই সাইডের যে সমস্ত স্টেশনগুলো রয়েছে, নাম বললে চিনতেই পাবে তোর অডিয়েন্সটা, মেমারি বল বা বইচি বল, ওই সমস্ত স্টেশনগুলো এখন কনস্ট্রাকশনের দিক দিয়ে তুই আকাশ পাতাল তফাৎ। আগে যেরকম ছিল এখন সেরকম আর নেই। তো সেই টাইমটায় কি হয়েছিল, রসুলপুর স্টেশনে একটা আপের লাইন যায়, একটা ডাউনের লাইন যায়, আর কোনো লাইনে কোনো গাড়ি আসে না। ওখান থেকে সব মেল এক্সপ্রেস গুলো পাস আউট হয়।
তো ওদের টিকিট কাউন্টারটা আপ লাইনের প্ল্যাটফর্মের উপরে। এবার মনে কর যদি কেউ ডাউনে যাবে তাকে তাহলে ক্রস করে আপ লাইনে, লাইনটা পার করে যেতে, না ফ্লাইওভার নেই তখন, বুঝতে পেরেছে, মানে লাইনের উপর দিয়ে হেঁটে যেতে হবে। একদম লাইনের উপর দিয়ে গিয়ে প্ল্যাটফর্মের উপরে এরকম ভাবে উঠে ওরকম ভাবে যেতে হতো। তো মাসি বললো যে তুই তো যখন যাবি হাওড়ার দিকে, তো আমি আপেল লাইনের দিকে যাচ্ছি, তো মাসিকে এরকম ভাবে তুলে দিয়েছিল। আর দাদা একটু পান খেতে ভালোবাসতো, তো মাসির সামনে তো মায়ের সামনে তো ওরকম ভাবে পানটা খেতে পারবে না। তো দাদা যথারীতি ওখান থেকে অটো থেকে নেমে সাইডে একটা জায়গায় পান কিনে বললো, মাকে বলেছে তুমি যাও আমি আসছি, দিয়ে মাসি স্টেশনে বসা। আর সেই টাইমে দাদা এই পানটা কিনে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে। আর দাদা পরতো ধুতি আর ফতুয়া পরতো, সেরকম আর তখনকার সময় ওরকম কিছু প্যান্ট বল শার্ট বল ওরকম কিছু পরতো না। তো আর পায়ে হাওয়াই চপ্পল, নয়তো তোর দেখবি ওই নাগড়াই যে জুতোগুলো হয় না ব্ল্যাকের মধ্যে, ওই রকম জুতো পরে দাদা হাঁটাচলা করতো এবং ওটাই দাদা ক্যারি করতো সবসময়। তো দাদা এরকম পানটা কিনে প্ল্যাটফর্মের ডাউনের লাইনটা ক্রস করেছে। আর দেখবি ওইসব সাইডে না অ্যানাউন্সমেন্ট গুলো না একটু অন্যরকম টাইপের। হ্যাঁ, 2003-এর কথা, মানে আজ থেকে কত আগে, কত আগের ঘটনা। এবং সেরকম ভাবে সেরকম কিছু ইমপ্রুভ হয়ওনি সেই টাইমটাতে। তো সামহাউ কোথাও না কোথাও দাদা সেই অ্যানাউন্সটা শুনতে পায়। ডাউন দিক থেকে একটা থ্রু গাড়ি আসছিল, ঠিক আছে? আর সব থেকে প্যাথেটিক যেটা, মানে তোর অডিয়েন্সরা হয়তো সেটা হয়তো বিশ্বাস করার কতটা সেটা রিলেট করতে পারবে, এটা যে দেখেছে সে জানে। আমার মাসি এই আপের প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে, আর যে জায়গাটা থেকে উঠতে হয় সেটা হচ্ছে তোর এই টোটো স্ট্যান্ডের সামনে। কারণ ওইখানে জায়গাটাই হচ্ছে এরকমই, তুই আজও সেম জায়গা, আজকে নয় ফ্লাইওভার হয়ে গেছে, আজও সে ও ফ্লাইওভার করে গেছে। তো সেই টাইমটা কি হতো, ওই ভাঙা জায়গাটা থেকে বেরিয়ে টাউনের প্ল্যাটফর্মটা লাইনটা ক্রস করে দেন আপ স্টেশনে উঠতে হতো। দাদা সেই ডাউনের জায়গাটা থেকে উঠেছে এবং মা উল্টো দিকে দেখতে পাচ্ছে যে আমার ছেলে আসছে। এবার মাসিও তো একটু বয়স হয়েছিল, তো মাসি সেরকম ভাবে হয়তো মাসিও খেয়াল করতে পারেনি। আর মাসিও একটু চোখের একটু প্রবলেম আছে, তো দূরের দৃষ্টি বল সেই জিনিসটা বল মাসি অতটা দেখতে পারে না। তো সেই টাইমে কি হয়েছে, ওই ডাউনের থ্রুটা এসছে, আমার দাদাকে স্ম্যাশ করে, এবং স্ম্যাশ করার পরে দাদা ওখান থেকে ছিটকে আপের স্টেশনে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আর যেহেতু তোকে আমি বললাম যে বিষ্ণুপুর গ্রামটাতে এবং বসুপুর যেহেতু দাদা ওই নাটক করতো, থিয়েটার করতো, সবাই চেনে দাদাকে, সবাই বলছে পিন্টু পিন্টু, আমার দাদার নাম পিন্টু ছিল, পিন্টুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো এই বলতে বলতে সামহাও কোথাও না কোথাও মায়ের সাথে মা শুনে ফেলেছে, মানে আমার মাসি শুনে ফেলেছে। মাসি শোনার পর তো তুই বুঝতে পারছিস যে সেই জায়গা থেকে তার মা কি করবে, ওখানে ব্ল্যাক আউট, মাসি ওখানে অজ্ঞাত। আমার দাদা ওখানে স্টিল নাও অ্যালাইভ তখনও। আমি এই ঘটনাটা তোকে বলছি যেটা, সেটা আমার মায়ের কাছ থেকে শোনা। তখন আমিও অনেক ছোট, এটা আমি তখন জানি না। দাদার একটা পা, ডান পাটার হাঁটুর উপর থেকে কাট আউট হয়ে যায়, আর বাঁ পাটা হাঁটুর নিচ থেকে ভেঙে গিয়ে, আর ধর এই হাড় ভেঙে গিয়ে তোর একটুখানি যে মাংসের সাথে লেগে থাকে না, ওরকম অবস্থায় ঝুলছে, এইরকম অবস্থায়। আর যেহেতু আমি তোকে বললাম দাদা তখন ইয়ং বয়স, সামহাও কোথাও না কোথাও হয়তো ঈশ্বরের কোনো একটা আশীর্বাদ দাদার উপর কাজ করেছে, সেই টাইমটায় দাদা বেঁচে ছিল, ওই টাইমটা তখনও পর্যন্ত বেঁচে রয়েছে। তখন অ্যাম্বুলেন্স বল কিছুই বল অতটাও, আর গ্রামের এলাকা যেরকম গ্রামের কথা বললি ওখানে তো পাওয়া, তুই আজও সেখানে তুই এখন ওখানে আমার মাসির বাড়িটা যেখানে শেষ হচ্ছে, শেষ হয়ে মেন রাস্তায় আসবি জিটি রোড, আর ওইখানে অল টাইম ট্রাক, মালের গাড়ি, সব ধান, এই সমস্ত গাড়িগুলো পাস আউট হয়। ওখানে তো অ্যাম্বুলেন্স দাঁড়ানোর কোনো সিনই নেই। তো ওখানে অ্যাম্বুলেন্স কিছুই পাওয়া যায় কোনো রকম ভাবে। একটা ওই দেখবি ভটভটি যে গাড়ি হয় না, ওই ভটভটি গাড়ির মধ্যে কোনো রকম ভাবে, যেহেতু ওখানকার গ্রামের লোকজন দাদাকে চেনে, আর গেটম্যান ফেটম্যান সবাই দেখেছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং সে অ্যালাইভ রয়েছে। আর আমরা আজকালকার দিনে ল অনুযায়ী আমরা জানি যে অ্যাক্সিডেন্টাল কেউ ধরতে চায় না, কেউ কারণ নিজের জীবনটা ঝুঁকিতে ফেলবে না। তো তার মা দেখছে অজ্ঞান হয়ে রয়েছে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে। সেই সিচুয়েশনে ওখানকার সামহাও কোনো একজন পার্সন বা কোনো মানুষ এসেছিল, এসে দাদাকে তুলে নিয়ে গিয়ে ওই ভটভটির মধ্যে বর্ধমানের হসপিটাল রয়েছে, সরকারি হাসপাতাল, সেখানে ইমিডিয়েটলি ঢোকানো হয়। যেহেতু দাদা অ্যালাইভ রয়েছে, যদি ঢাকা না থাকতো তাহলে তো কোনো অপশন ছিল না। দাদাকে নিয়ে যাওয়া হয়,
অপারেশন ঢুকানো হয়। ততক্ষণে পুরো বিষ্ণুপুর জেনে গেছে পিন্টু এরকম অ্যাক্সিডেন্ট মারাত্মকভাবে হয়েছে। তো মাসি, মেসো, মাসি তো ছেড়েই দে, মাসি তো ওখানে অজ্ঞান হয়ে পড়েই রয়েছে। মাসিকেও তো নিয়ে যাওয়া হয়েছে দাদার সাথে ওখানে। মেসো আসে, দিদি আসে, আমার বাবা বেঁচে ছিল তখন, বাবা, মা, আমরা সবাই ছুটেছি ওখানে। এই ঘটনাটা তোকে যেটা আমি বলছি যে এই মুহূর্তে যে দাদা তখনও বেঁচে রয়েছে, যখন অপারেশন হচ্ছে, অ্যানেস্থেসিয়া হয়েছে, সবকিছু হয়েছে, দাদা তখনও অ্যালাইভ। মানে ভগবানের কি এমন লীলা ছিল যে দাদা তখনও অ্যালাইভ হয়ে রয়েছে। দাদার অপারেশন শুরু হয়। পরে এই ঘটনাটা জানতে পারছি দাদা কিভাবে ডেথ হয়েছিল। যে অপারেশন করছিল সে অপারেশন করতে করতে অ্যানেস্থেসিয়া যখন দাদাকে দিয়েছে, তুই দেখবি অনেকে দেখবি যাদের একটুখানি প্রেশার হাই থাকে বা যাদের দেখবি একটুখানি ব্লাড সার্কুলেশন দেখবি গায়ের খুব মারাত্মকভাবে বেশি ফ্লো করে, তাদের দেখবি যাদেরকে অ্যানেস্থেসিয়া করা হয় না, তাদের দেখবি মাঝে মাঝে তারা একটুখানি অ্যানেস্থেসিয়া থেকে বেরিয়ে চলে আসে। মানে বুঝতে পেরেছি, ওই জিনিস মানে রেসটা কেটে যায় একটা টাইমে। তো দাদার সাথেও সেম, ওই দাদা বললাম পান খেত, জর্দা দেওয়া, ওই জন্য দাদার হাই প্রেশারও ছিল। সেখান থেকে দাঁড়িয়ে দাদার ওই অ্যানেস্থেসিয়ার একটা টাইমের পর কেটে যায়। আর কখন কাটে, যখন দাদার বাঁ পাটা, দাদাকে ওই জায়গাটা থেকে কাট আউট করে দাদাকে একদম ব্যান্ডেজ করে দেওয়া হয়, কিন্তু সেকেন্ড পাটা যেটা, মানে যেটা তো ডান পাটা তোকে আমি বললাম যে হাঁটুর ওপর পর্যন্ত কেটে গেছিল। তো দাদা তো বেডে শোয়া, দাদা তো কিছু বুঝতে পারছে না। যে মুহূর্তে অ্যানেস্থেসিয়াটা গেছে, মানে রেসটা কেটে গেছে, ডাক্তারবাবুর সাথে দাদা কথা বলা শুরু করে দিয়েছে। এতে আমি তোকে বলছি যে এটা হয়তো কোনো ভাববে কেউ সিনেমা, বাট এটা ফ্যাক্ট, এরকম ভাবেই জিনিসটা ঘটেছিল। তো দাদার সাথে কথা বলা শুরু করে দেওয়া। তো ডাক্তারবাবু এবার যথারীতি একটা কি বলবো, একটা অন্যরকম পরিস্থিতিতে পড়ে গেছে। তো নিজেরও তো একটা টেনশনের বিষয়, সে অপারেশন করছে এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। তো অ্যানেস্থেসিয়া দেওয়ার আবার চেষ্টা করে দাদাকে, যেহেতু এই অক্সিজেন মাস্কের মাধ্যমে। সেই মুহূর্তেই দাদা কি হয় যে বলে না যে দেখবি হুট করে মানুষ উঠে পড়ে, তুই দেখবি যখন একটা জ্ঞান ফিরে তুই একটু উঠে যাবে, দাদা এরকম উঠে পড়েছিল। আর উঠে পড়ার সাথে সাথেই দেখে যে দাদার এই কোমর পোর্শন থেকে পুরো লাল, রক্তে রক্তাক্ত, এবং দাদার নিচের পোর্শনে আর কোনো সাড় পাচ্ছে না। ডাক্তারবাবুকে বলতে যাবে যে আমার পা কোথায়, এটা জাস্ট বলতে যাবে, সঙ্গে সঙ্গে দাদা কি করেছে, ওই নিচের দিকে তুই দেখবি যখন তুই কিছু সার পাবি না, তোর যদি পায়ের দিকটা যদি তোর যদি না খিচ না, আলাদা জিনিস। তোর যদি পা ঝিঝি ধরে যায়, তুই দেখবি পায়ের দিবি সার পাবি না, তুই দেখবি পাটাকে একটা পায়ের ধরবি, আরেকটা পায়ের ধরবি, ধরে ধরে এরকম করবি। তো দাদা সেম ওটাই করতে গেছিল। ডান পাটা তো যেহেতু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছে, বুঝতে পারছে না যে আমার এটা অটোমেটিক্যালি ওখান থেকে শেষ হয়ে যাবে, কিন্তু ডান পাটা তো যখন কাজ চলছে, সেলাইয়ের কাজ চলছে, হোয়াট এভার যাই হোক। তো ওই টাইমে দাদা কি করেছে, ওই যে সার পাচ্ছে না, ওর পাটা ধরে তুলতে গেছে, তুলতে গিয়েই দেখছে আবার আর পা নেই। ওই টাইমে ও হার্ট অ্যাটাক করে ওখানে মারা যায়, দাদা সেখানে এক্সপায়ার করে যায়। এই ঘটনাটা সম্পূর্ণ যেটা তোকে বললাম দাদা কিভাবে এক্সপায়ার করলো, এটা ডাক্তারবাবু তার ফ্যামিলিকে বলেছিল, মানে আমার মেসোকে বলেছিল আর দিদিকে বলেছিল, মানে আমার মানে ওই বোনটাকে, দাদার বোনকে। যে মাসি তো অজ্ঞান, মাসি তো তখন হসপিটালে বেরিয়ে রয়েছে। সেখান থেকে সমস্ত ক্রিয়াকর্ম কাজ বাজ করে এ আসা হয়। দাদার কাজকর্ম সবকিছু হয়ে যায়, 1 বছর কমপ্লিট হয়ে যায়। আর দাদা বাড়িতে লক্ষ্মী পুজো করতে খুব ভালোবাসত। দাদাও ব্রাহ্মণ। দাদা আর মেসোমশাই ব্রাহ্মণ ছিল। মেসোমশাই আজকে এক্সপায়ার করে গেছে। তো মেসোমশাই ব্রাহ্মণ ছিল। মেসোমশাই পুজো আর্চা করতো। পুরোহিত ছিল মেসোমশাই। তো সেই টাইমে দাদা যেহেতু লক্ষ্মী পুজোটা খুব ভালো করে করতো, দাদার একটা মানে অ্যাকচুয়ালি বাড়িতে লক্ষ্মী পুজোটা মেসোমশাই করতো। কিন্তু লক্ষ্মী পুজোর যে আয়োজন বা সবকিছু বল, ওটা দাদা করতো। সমস্ত আলপনা দেওয়া থেকে শুরু দাদা সবকিছু করতো। আর বোনের সাথে একসাথে মিলেমিশে ছোট যেটা হয় একটা ফ্যামিলি। বুঝতে পারছি। তো ওই একটা দিন, যেদিন হচ্ছে আমি তোকে এক্সাক্ট ডেটটা আমি বলতে পারছি না, তাই জন্য ডেটটা তোকে বলবো না। কিন্তু একটা লক্ষ্মী পুজো আমার এখনো মনে আছে, যে লক্ষ্মী পুজোতে আমি, আমার মা মাসির বাড়ি গেছিলাম দাদা এক্সপায়ার করে যাওয়ার পরে। আর দাদাদের না তুই ধর আমি তোকে বলছি, মনে কর অনেক বড় একটা জমি, একটা জমির মাঝখানে একটা একতলা বাড়ি, মানে গ্রামের মানুষ প্রচন্ড বড় একটা গ্রামে এরকম হয়। আর মাসিদের তো জমি জমা সবকিছুই ছিল। তো মাসিদের বাড়িটা হচ্ছে এরকমই, তুই ওই ধর কিরকম বলবো, 1 বিঘার কাছাকাছি একটা জমি, এখনো ওই বাড়িটা রয়েছে, ওই বাড়িতেই মাসি এখনো থাকে। ওই পাকা বাড়িটা তখন ছিল না, তখন টালির বাড়ি ছিল, পরে পাকা বাড়ি হয়েছে। তো মাসি ওই বাড়িটার যে দালানটা রয়েছে না, তুই সিঁড়ি স্টেপ করে বারান্দা,
বারান্দার ওই সাইডটা হচ্ছে ঘর, এই সাইডে একটা ঘর, আর ওই কোনার দিকে রান্নাঘর, বাথরুম। আর এই যে ফ্রন্টের যে ঘরটা, মানে বারান্দা ক্রস করেই যে ঘরটা, ওই ঘরটাতে হচ্ছে ঠাকুর অ্যাটাচ করা। আচ্ছা। সেই টাইমটাতে ওই লক্ষ্মী পুজোর দিন আমার দিদি এসছে, মানে আমার দিদি মানে হচ্ছে ওই মাসির মেয়ে, আমি তো দিদি বলে রাখি। তো মাসির মেয়ে এসছে, আমি এসছি, মা এসছে, আর মাসি, মেশো ছিল। মেশো সন্ধ্যেবেলা কি হয়েছে, অন্য বাড়িতে পুজো করতে গেছে লক্ষ্মী পুজোর দিন। আর দেখবি লক্ষ্মী পুজোতে দেখবি তোর বাড়িতে হোক, আমার বাড়িতে হোক, যে যাদেরই বাড়িতে হোক, পুজোর দিন দেখবি সবাই লাইট জ্বালিয়ে রাখে। লক্ষ্মী পুজো বলে নাকি লক্ষ্মী আসবে, এই আসবে, সেই আসবে। তো লক্ষ্মী পুজোয় কেউ লাইট নেভিয়ে থাকে না। মাসি কোথাও না কোথাও সেটা, ওই যে বললাম ছেলেকে হারিয়েছে, তার বয়সও হয়েছে, কোথাও না কোথাও সেটা ভুলে গেছে, বারান্দার লাইটটা সুইচ অফ করে দিয়েছিল। ঠিক আছে, সুইচ অফ করে দেওয়ার পরে বারান্দাটা ক্রস করে যে ঘরটা তোকে বললাম, ওই ঘরের যে দেয়ালটা রয়েছে, দরজাটা ক্রস করলেই ওই দেয়ালটার মধ্যে মা এরকম ভাবে বসে, মাসি এখানে মা বসে, মাসি হচ্ছে তার উল্টো দিকে বসা। তো মা মাসির সাথে কথা বলতে বলতে একটা জিনিস নোটিস করছে। নোটিসটা কি করছে, ওই বারান্দাটা ক্রস করলেই তো উঠোনটা, তোকে বললাম না, ওই দালানটা ওই সিঁড়ির ধাপগুলো ক্রস করলেই উঠোন। বাট ওই উঠোনের মধ্যে একটা খস খস করে আওয়াজ আসছে, মায়ের কানের মধ্যে আসছে। তো দেখবি আসবে, আর নিস্তব্ধ এলাকা, গ্রাম্য অঞ্চল এলাকা। তো মাসি মায়ের সাথে কথা বলছিল। তো মা তখন মাসিকে বলছে যে, হ্যাঁ রে, তুই কি ছাগলটা একটুখানি বা বেঁধে দিসনি? ছাগলটা মনে হয় বেরিয়ে গেছে, খড় ধরে টানাটানি করছে, একটু দেখ। বলছে, না না, আমি তো ছাগল তো বেঁধে দিয়েছি, ঘরের ভেতর ছাগল বাঁধা আছে। তখন বলছে, তাহলে এরকম খসখস খসখস করে আওয়াজ কিসের আসছে? বলে, না না, তুই ভুল শুনেছিস। বলতে বলতে খসখস শব্দটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল, জাস্ট ওই কয়েক সেকেন্ডের জন্য। এবার মা দালানটার বারান্দাটার ওই অন্ধকার জায়গাটা রয়েছে, ওই অন্ধকার জায়গাটা মানে দরজাটা যেটা রয়েছে একদম বারান্দাটা, এটা মনে কর বারান্দা, আর এই বারান্দার এই দেয়ালটাই হচ্ছে ঘর, একদম একসাথে করা। সেই ঘরটার দরজাটার সামনে মা এরকম হেলান দিয়ে বসা। মা দেখছে একটা পা, পুরো পায়ের ছাপ, ওরকম ধুতি পরা, মানে এরকম সাদা, এরকম একটা ধুতি পরা। দাদা যদি সাদা ধুতি পরতো আর সাদা ফতুয়া, ম্যাক্সিমাম টাইম ওরকমই পরতো, খুব রং বেরঙের ফতুয়া হয়তো খুব কমই পরতো। ওই সাদা ধুতি এলা, ওরকম একটা শরীর, ফতুয়া পরা। আর দাদার বয়স, দাদা যখন মারা যায়, দাদার বয়স 35 to 36, এর থেকে বেশি হবে না। কারণ আমি তোকে একটা অ্যাসাম্পশন দিতে পারছি, কারণ আমার মা আমাকে ঘটনাটা বলেছিল, যেহেতু বড় হয়েছিলাম তার, কারণ এই বিষয়গুলো তো বলা যায় না। তো মা দেখছে এরকম ধুতিটা পরা, এরকম দালানের মধ্যে একটা পা দিয়ে বারান্দা পর্যন্ত এসছে, পুরো ঘরের বারান্দা পর্যন্ত, লক্ষ্মী পুজোর দিন। যেহেতু দাদা তোকে বললাম লক্ষ্মী পুজোটা খুব ভালো করে পুজো করতো, জোগাড় জান্তি গুলো করতো। দাদার মনে হয়েছে যে আজকে দাদা নেই বলে, তাহলে কি মা মানে হচ্ছে দাদার মা, তাহলে দাদা ভাবছিল, এটা তার মনে হয়েছে মনে হয়েছে যে তাহলে কি লক্ষ্মী পুজোটা করছে না মা, সেটা দেখতে এসেছিল। সেটা মাসি টের পেয়েছে। কিভাবে টের পেয়েছে সেটা তোকে আমি এখন বলছি। সিধা ওই বারান্দাটার সামনে এসছে, মাসির দিকে, মানে মাসি হচ্ছে আমার মা, মাসির দিকে এরকম মুখটা তুলে আমার মাকে বলছে, মাসি, বারান্দার লাইটটা জ্বালাওনি কেন লক্ষ্মী পুজোর দিন? তুই বিশ্বাস করবি না ভাই, মা না, দেখ তখন আমি ছোট, দাদার গলা আমার আজও আমার আদো আদো মনে আছে। আর ওই দাদাকে, মানে আমার যে দাদা ছিল, ওই দাদাকে আমি ছোটবেলা থেকে খুব বেশি দেখতে পারিনি, কারণ আমি তখন বললাম না খুব ছোট ছিলাম। কিন্তু মা তো তাকে দেখেছে, তাকে মা মানুষ করেছে। কারণ মাসি যে টাইমে মানে মাসি যখন দাদাকে জন্ম দেয়, তখন মাসির শারীরিক কন্ডিশন ঠিকঠাক ছিল না। তো সেই টাইম থেকে মাই মাসিকে বলছি, দেখাশোনাও করতো, মাসিকেও দেখাশোনা করতো, আর দাদাকেও দেখাশোনা করতো। দাদা তো মানুষ করেছে, তো দাদাকে যখন মানুষ করে, দাদার গলার আওয়াজ তো চিনবেই, স্বাভাবিক। তো এরকম যখন ডেকে বলেছে, মাসি তুমি এরকম লক্ষ্মী পুজোর দিন লাইটটা জ্বালাওনি, মা না পুরো এরকম হকচকি উঠেছে, চোখে উঠে বারান্দার দিকে তাকিয়ে দেখছে, পুরো ওই বারান্দা যেটা অন্ধকার ছিল, পুরো লাইট জ্বলে গেল। মানে মাসিও জ্বালায়নি, আমার মাও জ্বালায়নি, বারান্দার লাইট জ্বলে গেল। সঙ্গে সঙ্গে মাসি মাকে বলছে, পিন্টু এসছে।
পিন্টু এসছে, তোর পিন্টু এসছে, এরকম ভাবে মাসি বলতে বলতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর মা তো তড়াহড়ি করে ধরে আটকে রাখা, এই রাখা, এই রাখা। এই একটা ইনসিডেন্ট লক্ষ্মী পুজোর দিন ঘটে। সেম ইনসিডেন্ট লক্ষ্মী পুজোর দিন আর ঘটে না। ওই লক্ষ্মী পুজোর দিন ওই ঘটনাটাই ঘটে এবং সেদিনকে লক্ষ্মী পুজো হয়, সবকিছু হয়, পুজো আর্চা সবকিছু শেষ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে কিছু মাস কেটে যায়। আমরা যথারীতি বাড়ি থেকে চলে আসি, এই চলে আসি। তো মাসি খুব স্বপ্ন পেত দাদাকে। ঠিক আছে? এটা তোকে আমি যে টাইমের কথা বলছি ওই টাইমে, এই রিসেন্ট কোনো টাইমের কথা না। ওই সালের সময়ের মধ্যেই তোকে বলছি। ওই ১ বছরের মধ্যেই এই জিনিসগুলো ঘটেছিল। তো মাসি কি করতো, মাসিদের এখন কোলাপসিবল গেট-ফেট হয়ে গেছে। মাসি এরকম রাত্রিবেলা দরজা-ফরজা দিয়ে, দিদির তখন বিয়ে হয়ে গেছিল। মানে হচ্ছে মাসির মেয়েরও বিয়ে হয়ে গেছে। তো শ্বশুরবাড়ি চলে গেছে। এখন বাড়িতে শুধুমাত্র মেসো আর মাসি। তো মেসোমশাই কি করতো, মানে আমার মেসো যেটা করতো, ওই গেটের চাবিটা দিয়ে, মেইন গেটের চাবিটা দিয়ে দরজার পাশে দেখবি একদিন আগেকার দিনে দেখবি এই হুক থাকতো। হুকের মধ্যে এরকম ঝুলিয়ে দিত। অন্ধকার একটা হুক, যাতে চোর-ফোর না বুঝতে পারে। তো এই ওখানেও এরকম ঝুলিয়ে দিয়ে চলে আসতো ঘরে। দিয়ে মাসির সাথে শুয়ে পড়তো রাত্রির বেলাটা। তো মাসি সেটা জানতো। স্বাভাবিক, তার বাড়ির চাবি সে কোথায় রাখবে সে তো জানবেই। মেসো যে ওখানে রাখতো সেটাও জানতো। একদিন মাসি ঘুমাচ্ছে মেসোর সাথে। রাত্রির তখন 12:30 কি 1টা হবে, ওরকম টাইম। মাসিদের জানো তো, আমাকে দরজার সামনে, জানলার সামনে এসে রাত্রির বেলা কেউ না এসে ডাকে মা, মা বলে। "তুমি শুনতে পাও? তুমি শুনতে পাও?" এরকম প্রতিদিন সকালবেলা মাসি মেসোকে বলত। মেসো এবার পুরোহিত মশাই। তুই জানিস তো, মেসো সেই টাইমটায় মাসিকে হয়তো ধমক দিয়ে বলত যে, "তুমি এসব কি বলছো? এসব কোনো ব্যাপার না। তুমি ঘুমের মধ্যে হয়তো কোনো স্বপ্ন দেখছো, তুমি এসব বলছো।" বলছে, "না গো, আমি দেখেছি। তুমি শুনতে পাও না? তোমাকে আজকে প্রমাণ দেব।" এবার মাসি বলে, "ঠিক আছে।" মেসো বলে, "ঠিক আছে, তুমি তাহলে আমাকে প্রমাণ দিও। তোমার যখন এরকম হবে তুমি আমাকে ডাক দেবে। আমি দেখব বাইরে বেরিয়ে। তুমি বেরোতে যাবে না।" বলে, "ঠিক আছে।" সেম রাত 12:30 পৌনে 1টা। জানলাটার সামনে এসে, "মা, ও মা, আমি এসছি তো, দরজা খোলো। আমায় ঢুকতে দেবে না মা?" মাসির কাছে ঘুম ভেঙে। মাসি জানেই না। মাসি ঘুম থেকে বিছানা থেকে উঠেছে। উঠে মেসোকে মানে মাসি ১ম এ মেসো শুতো, মেসো ক্রস করে মাসি। মাসি মেসোকে ক্রস করেছে। মেসোকে ডাকেনি। মাসি কি হয়েছে, কোন ভরে চলে গেছে কেউ জানে না। এরকম যাচ্ছে, দরজাটা খুলেছে। মানে শোয়ার ঘরের দরজাটা খুলেছে। দরজাটা খুলে মেইন গেটের চাবি খুলেছে। তুই ভাব, ঐরকম একটা 12:30 1টার সময় ওরকম গ্রাম্য এলাকা। আমার মেসো জানেই না মাসির ঘর থেকে বেরিয়ে গেছে। চাবি খুলে সেম হুবহু দাদাকে দেখছে। দাদা এসছে। ভাই তুই বিশ্বাস করে, আমার গায়ে কাঁটা দিচ্ছে ভাই। মানে এটা আমি আমার সাথেও একটা রিলেট করেছি। মানে আমার দাদা আমাকেও দেখা দিয়েছিল। কিন্তু সেটা হচ্ছে যেদিনকে শ্রাদ্ধের কাজ হয়েছিল সেই রাত্রিরে আমাকে দেখা দিয়েছিল। সেটা আমি তোকে বলিনি। তো খুব হয়তো তারপরে আমার মনে হয়েছিল আমি ছোটবেলায় হয়তো বয়স কম ছিল, সেটা হতে পারে, এজন্য হতে পারে। তাই জন্য আমি সেটা তোকে বলছি না। কিন্তু
আমি আজকে রিলেট করতে পারি, হ্যাঁ আমি ঠিকই দেখেছিলাম। কারণ যতবার ডেসক্রাইব করা হয়েছে যে দাদা এসছে, দাদা ওই বেশিই এসছে, আমি দাদাকে ওই বেশিই দেখেছিলাম। যেটা আমি শ্রাদ্ধের দিন দাদাকে দেখতে পেয়েছিলাম রাত্রির বেলা। তো মাসি দেখছে যে তোর কি বলে ওরকম ধুতি পরা আর দাদার একটা লাঠি, আজও মাসির বাড়িতে ওই লাঠি রয়েছে। তুই দেখবি আগেকার দিনে সেই লাঠিগুলো খোঁজ 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 আর এরকম একটা ডান্ডা থাকতো। ওই লাঠির ওই রকম লাঠি নিয়ে যেহেতু দাদা নাটক করতো, ওই লাঠি নিয়ে একটা রোল প্লে করেছিল। তো এরকম লাঠিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর দাদার টুপি পরতো, সেদিন টুপি পড়েনি। আর দাদার এই জায়গাটা একটু টাক আছে। দাদা এরকম দাঁড়িয়ে রয়েছে, ফতুয়া পরা, ধুতি পরা। দাদা মাকে বলছে, তুমি চলো আমার সাথে, তুমি যাবে না আমার সাথে? চলো তোমায় নিয়ে যাও। এরম দাদাকে বলে, দাদা মাসিকে বলে, মাসি তো নিজের মধ্যে নেই, মাসি দাদার পেছনে হাঁটতে শুরু করে দিয়েছে। এবার বাড়ি থেকে বিষ্ণুপুর মোড়, তোকে বললাম মাসির বাড়ি বিষ্ণুপুরে একটা গ্রাম, বিষ্ণুপুর মোড় নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার তুই ধর, মানে ভেতরের দিকে 1 কিলোমিটার তুই ধরতেই হবে। তুই ভাব এই ঘটনাটা এরকম 1টা 1:30 12:30 থেকে 1টা 1:30টার মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে, যেখানে বাড়ির মা তার ছেলের ডাকে ঘর থেকে বেরিয়ে গেছে। মেসোমশাই আবার মেসোজে কোনোভাবে হয়তো ঘুমটা একটুখানি ভেঙেছে, পাশে হাত মেরেছে বা কিছু একটা হয়েছে বা জল তেষ্টা পেয়েছে, উঠে দেখছে মাসি নেই। ঘরের দরজা হাট খোলা, গেট খোলা। মেসো তড়িমড়ি করে ঘর থেকে উঠে সঙ্গে সঙ্গে পেছন দিয়ে দৌড় দিয়েছে। পেছন দিয়ে গিয়ে দৌড় দিয়ে দেখছে মাসি মানে একটা হ্যাবা ক্যাবলার মানুষের মতন, যে দেখবি একটা হ্যাবা ক্যাবলা মানুষ বুঝতে পেরেছি, মানে একদম পুরো অসাড় হয়ে যায় যখন বডি, তাও দাঁড়িয়ে থাকে সেরকম। তাও দাঁড়িয়ে থাকে বা হাঁটছে, তুই যেমন কোনো জ্ঞান থাকে না, নর্মাল একদিকে দৃষ্টি করে তাকিয়ে তাকিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, ওই বিষ্ণুপুর মোড়টা যে যাচ্ছে, ওই বিষ্ণুপুর মোড়টার ওখানেই হচ্ছে জিটি রোড, ওখানেই শেষ হয়ে যায়। আর ওই কেন তোকে বলছি জিটি রোড, ওই বিষ্ণুপুর মোড়ে দাদা, তোকে গল্পের শুরুতে তোকে আমি বলেছিলাম যে দাদা খুব পড়াশোনা আর ফ্যামিলির দায়িত্ব যেহেতু দাদা বড় ছিল, ওই বিষ্ণুপুর মোড়ে দাদাদের একটা চপের দোকান ছিল, ওখানে দাদা চপ টপ বিক্রি করতো। আর সাথে এই কিরকম সংসার চালানোর জন্য ওখানে চপ টপ বিক্রি করতো, ঘুগনি বিক্রি করতো। তো ওই বিষ্ণুপুর মোড় মাথাতে জিটি রোডের ওপরে অত পর্যন্ত মাসিকে টেনে নিয়ে গেছে। এবং মেসোমশাই তখন ছুটতে গিয়ে আঁচলটা ধরে এরকম ভাবে মাসিকে টান দিয়ে বলছে, তুমি এত রাত্রিরে এখানে কি করতে এসছো? বলছে, কেন, পিন্টু তো আমাকে নিয়ে এলো। বলছে, তুমি কি এখানে ছেলে খেলা করতে এসছো? তুমি জানো না কি হয়েছে না হয়েছে? বলছে, না, পিন্টু আমাকে তো ডেকে নিয়ে গেল, পিন্টু তো আমাকে বললো যে তুমি আমাকে আমার সাথে চলো, তাই তো আমি পিন্টুর সাথে সাথে এলাম। সেই রাত থেকে আজও অবধি, মানে যতদিন মেসোমশাই না মারা যেত, মেসোমশাই গেটের চাবি কোথায় রাখতো আমিও জানতাম না। মানে মাসির বাড়ি যদি আমি কখনো যাই, মেসোমশাই রিসেন্টলি মারা গেল, ধর এই 83 এজ মারা গেল মেসো। তো এই 83টা বছর পর্যন্ত থেকে যতদিন তার ছেলেকে হারিয়েছে, এই পুরো এজটা মাসি ওই ইনসিডেন্টের পরে মেসোমশাই ওই মেন গেটের চাবি দিয়ে চাবি লুকিয়ে রেখে দিত। বাড়িতে অতিথি এলেও সেই রাতে, মানে রাত্রিবেলা ঘর থেকে কেউ বেরোবে না। তোকে আমি আজও বলছি ভাই, আমি তোকে বলছি না যে আমার দাদা কোনো অতৃপ্ত আত্মা বা কোনো কিছু একটা, মানে তুই দেখবি প্রিয় মানুষ যদি কিছু হয় না, সেটা একটা দেখবি প্রিয় মানুষকে টানে। সব থেকে তার মা তার প্রিয় ছিল, এবং তার মা তার চোখের সামনে তার ছেলেকে হারাতে দেখেছে। এবং শেষমেশ দাদার মাথায় এই চিন্তাটা ছিল যে আমার বোন বাড়িতে রয়েছে। আমি তখন তো বোনের বিয়ে হয়নি, এখন তো নয় বিয়ে হয়ে গেছে, কিন্তু সেই টাইমে তো বিয়ে হয়নি। তার চিন্তা ভাবনা ছিল সংসার কি করে চলবে, বাবা মাকে ছেড়ে তো আমি চলে গেলাম। এই এত কিছুর মধ্যে থেকে দাঁড়িয়েও কোথাও না কোথাও হয়তো তোর মাসিকে এনেছিল। কিন্তু তোকে আমি এখনো স্টিল নাও একটা ঘটনা তোকে আমি বলছি ছোট্ট করে। মাসির বাড়িতে দাদার ফটো আছে, ওখানে দাদাকে মালা ফালা কিছুই দেওয়া হয় না, জল মিষ্টি দেওয়া হয়। মাসি আজও সেই জল মিষ্টি দেয় আর ধূপ দেয়। ঠিক আছে, মাসি যদি একটা গ্লাসের 80% বা 90% মানুষকে যদি কখনো জল দেয় তো ভরে দেয় না, হাফ দেয় বা একটুখানি ওপরটা দেয়, যতটা মাপ দেয় মাসি ইচ্ছা করে মাপটা দিয়ে রাখে, মানে গ্লাসের মধ্যে একটা মার্কিং করা রয়েছে। আর যখন সারাদিনের পর রাত্রিবেলা যখন মানুষ যখন ঘুমোতে যায়, সেরকম ভাবে গায়ে শালফাল জড়িয়ে দেয় না, তো মাসিও সেম ওরকম ভাবেই জলটা জালফাল জড়িয়ে দেয়, খাবার ফাবার সরিয়ে নেয়। ওই গ্লাসের যে মার্কিংটা থাকে জলের, সকালে দেওয়ার যে জল, সেই জলের যে মার্কিংটা থাকে, রাত্রিবেলা ওই মার্কিং কমে থাকে। আজও স্টিল ডেট পর্যন্ত।
তো এটা একটা ইনসিডেন্ট আছে। এটা ভয়ানকর থেকেও এটা ইমোশনাল খুব। কারণ ভয়ানকর দেখ মানে ভয় দেখ সবসময় তো যে আত্মা ভয় থাকবে এমন তো নয়। কারণ আমি এর আগেও আমার পডকাস্টে যখন আমি বলি মানে আমার দাদু, যাকে আমি দাদাই বলতাম আরকি। তো তার নরমালি মৃত্যু হয়। এরকম না যে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু। কিন্তু আজও যেন মনে হয় যে সেই পাওয়ারটা কোথাও না কোথাও রয়েছে। অবভিয়াস কারণ আমি যখন আগে অন্য একটা ঘরে এই ঘর গুড সোল আর ব্যাড সোল তো অবশ্যই আছে পৃথিবী। তো ওই সময় যখন আমি ওই ঘরে থাকতাম ওই যে আমি কেন একবারে ধরে নিয়েছিলাম ওই যে খসখস আওয়াজটা তুই বললি কারণ আমার সাথে হয়েছে এটা। এক্স্যাক্টলি। কারণ আমি পায়ের আওয়াজ প্রত্যেকদিন রাত্রিবেলা ওই অন্য রুমটাতে যেখানে থাকতাম আগে, ওখানে আমি শুনতে পেতাম। আর কেউ যেন আমার মাথার ঠিক পাশে এসে বসতো। বিছানাটা লেবে যেত। এক্স্যাক্টলি। তো এটা তুই ফিল করবি। এটা আমি ফিল করতাম প্রত্যেকটা মানে ১ম এ আমি ভয় পেতাম। তারপরে একদিন মনে হলো আর কতদিন ভয় পাবো? ঘুরলাম একদম শর্ট করে দেখলাম কিছু নেই। আর দেখলাম বিছানাটা উঠল। কিছু নেই কিন্তু বিছানাটা উঠল কিভাবে? এইটাও তো। তো মানে এবার জানি না কি যে বিশ্বাস করে করবে, না করলে না করবে। দেখ কিন্তু একটা ইমোশনাল ব্যাপার এটা কানেকশন থাকেই। ইমোশনাল থাকেই অবশ্যই। কারণ আমার দাদাই যে ছিলেন, সে যখন মারা যায়, তার মুখ থেকে তখন আমি অনেক ছোট ছিলাম। আমি কিন্ডারগার্টেন স্কুলে পড়তাম আর। তো আমার মাসির কোলে মারা যান। তো মারা যাওয়ার আগে লাস্ট যে শব্দটা ছিল, আমাকে তনু বলে ডাকত। আচ্ছা। তো তনু তাতান বলে মানে আমার এখন এটা তো সেট। বছর হয়ে গেছে যাই হোক। তো ডাকতো, "দেখো তো আসছে কিনা?" মানে স্কুল থেকে আমি হুম, হুম। এটা এটা হলো টান থাকে। হ্যাঁ, এটা বলে দেখো তো আসছে কিনা। এইটা বলে তখন মানে স্নান করতো তো আগে তো আমাদের এত এরকম বাড়ি ছিল না। তো কলপাড়ে স্নান করতো আগে কলকাতায় থাকতাম। স্নান করে এসে ঘরের মধ্যে ঠাকুরের দিকে মুখ করে বসে আছে। তার আগে কলপাড়ে আমার দিদাকে বলেছে, "দেখো তো তাতান আসছে কিনা?" বলে এসে সেই যে মারা গেছে ওটাই লাস্ট শব্দ ছিল। এতে কি বলতো এবার আমি তোকে তোর অডিয়েন্সকে আমি একটা কথা বলতে চাই যে সমস্ত ঘটনা হয়তো ভৌতিক হয়ও না বা সমস্ত ঘটনা হয়তো কোনো স্পিরিচুয়াল কোনো বা কোনো একটা ভয়ঙ্কর কোনো একটা ইনসিডেন্ট ঘটেছে সবকিছু হয় না। হুম। আমি তোর অডিয়েন্সকে এটাই বলবো। কিন্তু কিছু ঘটনা ভৌতিকের মধ্যে দিয়েও ইমোশনাল থাকে। আমিও ইমোশনসটা আমার কাজ করলো। কারণ যেটা যদি আপনারা আপনাদের মধ্যে দিয়ে যদি কখনো কিছু দেখে থাকেন, তাহলে আপনারা রিলেট করতে পারবেন যে নিজেদের কোনো ইমোশনাল কোনো মানুষকে হারিয়ে ফেলার পরে সেই মানুষটা দেখবেন আপনাদের সাথে কিভাবে কনট্যাক্ট বা রিঅ্যাক্ট করার চেষ্টা করছে। তো সব ঘটনা ভৌতিক হয় না। যেটা রিয়েল হয় সেটাই আপনাদের কাছে তুলে ধরা। আর কিছুই। এটা শুনে আমার নিজেরই কেমন জানি একটা মনটা খারাপ। মানে খারাপ না মানে কি একটা বলবো আরকি। তুই নিজে এক্সপ্রেস করতে পারবি আমি না এক্সপ্রেস জিনিসটা। করতে আর পারছি এটা না। একটা মায়ের যন্ত্রণা। সে নিজের চোখে দেখছে আর এটা ঘটছে। তার থেকেও বড় কথা মানে আমি ওটা তো obviously ওটা ছিলই। আর আমার যখন এখন মনে পড়ছে আমার দাদার কথা, তখন আমার আরো কেমন যেন একটা ইমোশনাল লাগছে। অবশ্যই, অবশ্যই। ঠিক কারণ প্রচন্ড ভালোবাসতো আমাকে। মানে আমাকে কখনো কিছু দুবার বলতে হতো না। সেটা তো তার আগেই মানে obviously আমি নাতি তাও। মানে একটা আলাদা কানেকশন আলাদা ছিল। আর ঠিক যেই ঘরটার কথা আমি বলছি ওই ঘরটাই রেখেছিল সে থাকবে বলে, যেখানে আমি থাকতাম। তোকে নিয়ে অনেক আশা ছিল। প্রচুর। আ হয়তো আজকে থাকলে হয়তো হুম। দেখাতে পারতাম যে আমি কি অবশ্যই, করতে পারি। অবশ্যই, অবশ্যই, আর অবশ্যই। ঠিক আছে, হয় না কখনো। তো বন্ধুরা আপনারা এখানে শুনলেন সৌরভ মুখার্জির নিজের ঘটনা যেটা তার সাথে ঘটে। সবসময় হয়তো সবার সাথে এমন ঘটনা ঘটে না যেটাতে তাকে ভয় পেতেই হবে। বাট কিছু ইমোশনাল ঘটনাও থাকে যেটা সারা জীবন মনে থেকে যায়। তো এটা সেই ঘটনাগুলির মধ্যেই একটি ছিল। আজকের জন্য এই পডকাস্টটি এতটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের সাথে আবার আপনাদের দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্যে ধন্যবাদ আর শুভরাত্রি।